আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজার মানুষ প্রকৃত অনাহারে বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ প্রকৃত অনাহারের মধ্য দিয়ে যাচ্ছে, তবে এরকম কিছু ঘটছে না বলে দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানাবো, মিয়ানমারের বিরল খনিজের দিকে নজর দিল যুক্তরাষ্ট্র, বিদ্রোহীদের সঙ্গে হাত মেলাতে চায় ডোনাল্ড ট্রাম্প। দ্য রয়টার্সের প্রতিবেদন। চীনের দখলে থাকা বিরল খনিজের বাজারে আধিপত্য প্রতিষ্ঠা এবার মিয়ানমারের দিকে নজর দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির গুরুত্বপূর্ণ খনিজ অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে জাতিগত বিদ্রোহীদের হাতে, আর সেই বাস্তবতায় যুক্তরাষ্ট্র এবার এসব বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এমনকি মিয়ানমারের সামরিক জান্তার উপর দেয়া নিষেধাজ্ঞাও শিথিল করার পথে হাঁটছে ওয়াশিংটন। এদিকে ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুর হামলা, নিহত ২০। ইউক্রেনে আতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনীতে অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়াও ৪০ জনের বেশি ইউক্রেনের নাগরিক আহত হয়েছে। ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি তথ্য নিশ্চিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার সতর্কবার্তা। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র এই মর্মে সম্প্রতি খবর প্রকাশের পর উত্তর কোরিয়া নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণে চাপ প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেছে। এবং সর্বশেষ জানাবো, ব্রিটিশ পিন্ডি দিল্লির বিরুদ্ধে লড়াই করা ভাসানির পথেই দেশকে এগিয়ে নেব বললেন নাহিদ ইসলাম। ব্রিটিশ ঔপনিবেশবাদ পিন্ডি অর্থাৎ পাকিস্তান ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজার মানুষ প্রকৃত অনাহারে রয়েছে, অবশেষে বলতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ প্রকৃতভাবেই অনাহারে রয়েছে। অনেকেই মনে করছে তারা খাদ্য পাচ্ছে, কিন্তু আমি যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে গাজার মানুষ প্রকৃতভাবে অনাহারে রয়েছে। তারা কোনো খাদ্যদ্রব্য পাচ্ছে না, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে না। গাজায় ইসরায়েল অনাহার বাড়াচ্ছে, এই কথা পুরোপুরি মিথ্যা। নেতানিয়াহুর এই দাবির সঙ্গে একমত কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন, আমি জানি না। ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে, এটা আসল অনাহার। স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেছেন, ওখানে গাজায় কেউ ভালো কিছু করেনি, পুরো জায়গাটা জগা খিচুড়ি করে ফেলেছে। আমি ইসরায়েলকে বলেছি হয়তো তাদের এটা অন্যভাবে করতে হবে। অনাহার রোধে প্রচুর পরিমাণ খাদ্যের প্রয়োজন। জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধানের এই মন্তব্যের পর ট্রাম্প এই বক্তব্য করলেন। রোববার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছে যা গাজায় মানবিক পরিস্থিতি উন্নত করবে এবং প্রকৃতভাবে অনাহারে মিথ্যা দাবি নিয়ে মিথ্যা প্রমাণ করবে। ইসরায়েল ঘোষণা করেছে গাজায় ৩টি এলাকায় দিনে ১০ ঘণ্টা জন্য সামরিক অভিযান কৌশলগতভাবে বিরত রাখা হবে। পাশাপাশি ত্রাণ কনভয়গুলোর জন্য নির্ধারিত নিরাপদ রুট স্থাপন করা হবে। আজ স্থানীয় হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া মানুষও রয়েছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৯,৮২১ জন নিহত হয়েছে।
মিয়ানমারে বিরল খনিজের নজর দিল যুক্তরাষ্ট্র, বিদ্রোহীদের সঙ্গে হাত মেলাতে চায় ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন। চীনের দখলে থাকা বিরল খনিজের বাজারে আধিপত্য প্রতিষ্ঠা এবার মিয়ানমারের দিকে নজর দিচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটির গুরুত্বপূর্ণ খনিজ অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে জাতিগত বিদ্রোহীদের হাতে, আর সেই বাস্তবতায় যুক্তরাষ্ট্র এবার এসব বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এমনকি মিয়ানমারের সামরিক জান্তার উপর দেয়া নিষেধাজ্ঞাও শিথিল করার পথে হাঁটছে ওয়াশিংটন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, কাচিন রাজ্যে বিরল খনিজের খনিগুলোর নিয়ন্ত্রণ এখন কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা কেআই এর হাতে। এসব খনিজ এতদিন রপ্তানি হতো চীনে, কিন্তু এখন যুক্তরাষ্ট্র চায় ওই খনিজগুলো ভারতে প্রক্রিয়াজাত করে পরে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হোক। এজন্য কেআই এর সঙ্গে সরাসরি চুক্তি কিংবা জান্তাকে পাশে নিয়ে মধ্যস্থতারও কথা ভাবা হচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এসব প্রস্তাব শুধু চীনের প্রভাবী হ্রাস নয়, একই সঙ্গে ভূরাজনৈতিক এক বড় উত্তরণের ইঙ্গিতও দিচ্ছে। তবে বাস্তবায়ন চ্যালেঞ্জ সমূহ খনিগুলো দুর্গম এলাকায় এবং সেখানে যে কোনো বহিরাগত পদক্ষেপ চীনের বাধা দেওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে মিয়ানমারে শান্তি আনার নামে যুক্তরাষ্ট্র এমন আগ্রহ দেখাতে চাইছে যে বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থসিদ্ধির অংশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কখনোই তার নিজের স্বার্থ ছাড়া কোনো দেশের ভালো চায় না। তিনি সরাসরি মিয়ানমারেও চোখ দিচ্ছেন যাতে করে সেখান থেকে লাভবান হতে পারে তারা। কিন্তু যুক্তরাষ্ট্র এখানে ভেটো দিলে এখানে সরাসরি তাদেরকে থামানোর জন্য চীনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, এমনটাই জানানো হয়েছে। ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত ২০। ইউক্রেন জুড়ে রাতভর আতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনীতে। অন্তত ২০ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪০ জনের বেশি। ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বার্তা সংস্থা এএফপি তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, জাফরজিয়া অঞ্চলে হামলায় ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। এছাড়াও দেশটির আঞ্চলিক সরকারি কর্মকর্তারা জানান, ডিনিপ্রোপেটস্ক অঞ্চলে হামলায় ৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। এদিকে ইউক্রেনে যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ বা ১২ দিনের নতুন সময়সীমা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আমি আজ থেকে প্রায় ১০ বা ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। অপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না। খুব অল্প দিনই সময় দেওয়া হয়েছে পুতিনকে। এর মধ্যে তিনি যদি বিষয়টি না জানাতে পারেন তাহলে সেটি আর ঠিক হবে না। অর্থাৎ পুতিনের উপর নিষেধাজ্ঞা আসতে চলেছে, এমন একটি বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে পুতিনকে অনুরোধ করে আসছি যুদ্ধ বন্ধ করো, কিন্তু সব যুদ্ধই বন্ধ হলো, কিন্তু পুতিন এখনো যুদ্ধ বন্ধ করতে রাজি হচ্ছে না। তাকে দেখে যেভাবে শান্তশিষ্ট মনে হয়, তিনি তার সেনা এবং ইউক্রেনের সেনা মৃত্যুর জন্য তিনি দায়ী। সুতরাং তাকে আর সময় দেওয়া উচিত নয়। ব্রিটিশ পিন্ডি দিল্লির বিরুদ্ধে লড়াই করা ভাসানীর পথেই দেশকে এগিয়ে নেব বললেন নাহিদ ইসলাম। ব্রিটিশ উপনিবেশবাদ পিন্ডি এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করা মাওলানা ভাসানীর পথে অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেছেন। নাহিদ বলেন, মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের রাষ্ট্রের অন্যতম স্থপতি। মাওলানা ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে আমরা তাকে স্মরণ ও শ্রদ্ধা করছি। আমরা মাওলানা ভাসানীকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেখি। এ সময় তিনি আরও বলেছেন, মাওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের বিরুদ্ধে ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছেন, সেই জননেতা হচ্ছে মরহুম আব্দুল হামিদ খান ভাসানী, যিনি বাংলাদেশের জন্য তার সবটা দিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে তাকে নিয়ে আর ভালো কিছু করা হয়নি। তিনি যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন, সেই মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ এসেছে, অথচ তাকে কেউ চেনে না। আওয়ামী লীগের অভ্যন্তরীণ থেকে তাকে কোনো মূল্যায়ন করা হয়নি। এ কারণে তিনি রাগের বশে
পদত্যাগ করে অন্য একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। ১৯৭১ সালের সময়ও তিনি এত অবদান রেখেছেন, সবকিছু করেছেন, তা সত্ত্বেও তাকে কেউ মূল্যায়ন করেনি। কিন্তু আমরা তার আদর্শকে ধারণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশীল জায়গায় নিয়ে যেতে চাই।